আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি নিয়ে কথা বলি। জুলাইয়ের মাঝামাঝিতে এই মুহূর্তে কথা বলছি বাংলাদেশের অর্থনীতি নিয়ে। বাংলাদেশের অর্থনীতি কোথায় দাঁড়িয়ে আছে? বাংলাদেশের অর্থনীতিতে গার্মেন্টসের অবদান রপ্তানিতে 82% মতো। তার মানে বাংলাদেশের অর্থনীতি মানেই হচ্ছে গার্মেন্টস। এই শিল্পে 44 লক্ষ দরিদ্র জনগোষ্ঠী কাজ করছে। সমাজের মোটামুটি উচ্চ বিত্ত লোকজন এই সেক্টরটাকে চ্যারিটেবল সেক্টর বলে, কারণ এখানে যারা ব্যবসা করে তাদের পুঁজি খুব বেশি লাগে না। তারা মানুষের রক্ত নিয়ে ব্যবসা করে। যে 44 লক্ষ দরিদ্র জনগোষ্ঠী এখানে কাজ করে, তারা বেতন পায় না, বোনাস পায় না। বিল্ডিং ভেঙে পড়ে, লাশ উদ্ধার করতে মাস পার হয়ে যায়, আগুন লেগে কর্মকর্তা কর্মচারীরা পুড়ে যায়, বোনাস দেওয়া হয় না। এবং এই সমস্ত অনিয়ম থেকে বেরিয়ে আসার জন্য, সুশাসন প্রতিষ্ঠা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যারা বাংলাদেশের পোশাক বানায়, তারা বাংলাদেশে গার্মেন্টস শিল্পের উপরে কিছু রেস্ট্রিকশন দিয়েছিল এবং সেজন্য কিছু সাস্টেইনেবল গ্রেইন ফ্যাক্টরি বাংলাদেশে তৈরি হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের এই শক্তিশালী ভূমিকার জন্য বাংলাদেশে এখন সবচেয়ে বেশি গ্রেইন ফ্যাক্টরি আছে, যেখানে আলো বাতাসের ব্যবস্থা আছে, সবুজের ব্যবস্থা আছে, ডে কেয়ারের ব্যবস্থা আছে, খাবারের ব্যবস্থা আছে, যার ফলে বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরিগুলা এখন পৃথিবীর অনেক বড় বড় সাপ্লায়ারের পণ্যগুলা সাপ্লাই করতে পারছে। যদিও যারা বাংলাদেশে অর্ডার দিচ্ছে তারা বেসিক্যালি পুরনো সাপ্লায়ার, নতুন খুব বেশি লোকজন বাংলাদেশে আর আসে না। বাংলাদেশে গত 2 বছর ধরে অস্থির অবস্থা ছিল, সুতরাং অনেক বাংলাদেশ থেকে যারা পোশাক কিনতো তারা ভিয়েতনাম, চায়না, ইন্ডিয়া, পাকিস্তান নানা দেশে চলে গিয়েছে। এখন ফেব্রুয়ারিতে ইলেকশন হওয়ার পরে নির্বাচিত সরকার আসাতে সেই ধারাটা হয়তোবা বন্ধ হবে এবং নতুন নতুন সাপ্লায়াররা বাংলাদেশে আসতে পারে। এবং তারই ধারাবাহিকতা দেখা যাচ্ছে। 7% গ্রোথ ইউএসের বাজারে এবং ইউরোপের বাজারে একই রকম সাপ্লাই থাকার মধ্য দিয়ে। সামনের দিনগুলোতে বাংলাদেশে গার্মেন্টস শিল্প কেমন করবে সেটা ডিপেন্ড করছে আমরা গার্মেন্টসে গ্যাসের এবং বিদ্যুতের সাপ্লাই ঠিকমতো দিতে পারছি কিনা। বাংলাদেশের অর্থনীতি এমনিতেই মোটামুটি একটু শেকি অবস্থায় আছে। আইএমএফ থেকে বাংলাদেশ ঋণ নিচ্ছিল। আইএমএফ টিম বাংলাদেশে আর্থিক নানা রকম ব্যবস্থাপনায় সংস্কার চাচ্ছে, পুলিশ প্রশাসনে সংস্কার চাচ্ছে, বাংলাদেশের ইনফ্লেশন বা মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি যেগুলো হচ্ছে সেগুলোকে নিয়ন্ত্রণে রাখার কথা বলছে। কিন্তু বাংলাদেশের সরকার আইএমএফের সাথে দ্বিমত পোষণ করেছে। আইএমএফ টিম বাংলাদেশকে যেই ঋণটা দেওয়ার কথা ছিল সেই ঋণটা তারা সেপ্টেম্বরে দিবে বলে, যদি সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে পারে তাহলে দিবে বলে বলেছে। এখন বাকিটা দেখা যাবে। এখন বাংলাদেশের সরকার, বাংলাদেশের জনগণেরও তো একটা দাবি ছিল বাংলাদেশের সংস্কার হোক। আমরা সংস্কারের কিছু দেখতে পাই না। আর্থিক ব্যবস্থাপনায় সংস্কার দেখতে পাই না। সরকারি যে পুলিশ প্রশাসন আছে সেখানে সংস্কার কার্যক্রম থেমে গেছে। আমরা দেখেছি গণভোটের যে গণরায় জনগণ দিয়েছে সেখানে সংস্কার কার্যক্রমগুলোর কথা বলেছে। বাংলাদেশের বর্তমান তারেক রহমান সরকার বলছে সেগুলো জনগণের সাথে প্রতারণা ছিল, গণভোটটা প্রতারণা ছিল, জনগণের ভোটটা প্রতারণা ছিল। শুধু ঠিক ছিল কোনটা? তাদের নির্বাচিত হয়ে ক্ষমতায় চলে যাওয়াটা। হাসিনা সরকারকে বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে পাঠিয়ে দেওয়াটা, এগুলো সব ঠিক ছিল। সংস্কারের মূলক কোনো আলোচনা তারা করছে না। 80 জন স্বশিক্ষিত লোককে তারা সংসদে নিয়ে কমেডি করছে। সংসদে প্রতিদিন নানা রকম কমেডি হচ্ছে।
বৈষম্য যেটা কমার কথা ছিল, বৈষম্যের বিরুদ্ধে যে জুলাই আন্দোলন ছিল, আমরা দেখতে পাচ্ছি বৈষম্য এখন চরমে পৌঁছেছে। বাংলাদেশের বড় একটা রাজনৈতিক দলকে আমরা এখন বৈষম্যের শিকার হতে দেখছি এবং সেটা প্রাতিষ্ঠানিকভাবে বৈষম্যের শিকার হতে দেখছি। রাজনৈতিক দল মানেই হচ্ছে জনগোষ্ঠী। এখন জনগোষ্ঠী যদি বৈষম্যের শিকার হয়, সেটা জনগণেরই বৈষম্যের শিকার। বাংলাদেশে বৈষম্য এখন সুপ্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং সরকারের প্রকাশ্যে গণভোটকে প্রতারণা বলা, সংস্কারমূলক কার্যক্রম এগিয়ে নিয়ে না যাওয়া, সংসদে নানা রকম কমিটি করা, ছাত্রদের যে দল আছে অথবা জামাত শিবিরের যে বিরোধী দলের ভূমিকা পালন করছে, তাদের সংস্কারমূলক প্রশ্নে সরকারের সাথে কোনো রকমের নেগোসিয়েশনে না যাওয়া, আন্দোলন সংগ্রাম না করা বাংলাদেশের জন্য অবশ্যই একটা অশনি সংকেত। এখন বাংলাদেশের এগিয়ে যেতে হলে বাংলাদেশের কোনো না কোনো রাজনৈতিক দলকে তো বাংলাদেশের পক্ষ হয়ে কথা বলতে হবে। যেমন 17 বছর আওয়ামী লীগের ফ্যাসিজমের সময় বাংলাদেশে বিএনপি বাংলাদেশের জনগণের হয়ে কথা বলেছে। এখন বাংলাদেশের জনগণের হয়ে কে কথা বলবে? বাংলাদেশ 2026-এর এই সেপ্টেম্বরে এলডিসি থেকে ডেভেলপ কান্ট্রিতে উন্নীত হওয়ার কথা ছিল। বাংলাদেশ জাতিসংঘের কাছে আবেদন করেছে 3 বছর পিছিয়ে দেওয়ার জন্য। বাংলাদেশের কাছ থেকে ঋণ নেওয়া শ্রীলঙ্কা এখন ডেভেলপ কান্ট্রিতে চলে গেছে। বাংলাদেশ সেই ডেভেলপ কান্ট্রিতে যেতে চায় না, তারা দরিদ্র থেকে যেতে চায়। দরিদ্র থেকে গিয়ে জনগণকে বলতে চায়, পৃথিবীকে বলতে চায় আমরা দরিদ্র দেশ, আমাদেরকে সাহায্য করো, সহযোগিতা করো। বাংলাদেশের যেহেতু দুর্নীতিতে বাংলাদেশ সবসময় চ্যাম্পিয়ন হয়, পুলিশ প্রশাসন কোথাও সুশাসন প্রতিষ্ঠা হয়নি, ব্যাংক, ফিন্যান্স, ইন্স্যুরেন্স সবগুলা যেহেতু লুটপাট হয়ে যায়, রাজনৈতিক দল যেহেতু বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায়, সুতরাং বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠা হয়নি। চোর ডাকাত বদমাশ দিয়ে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের পুলিশ প্রশাসন ভরা। সুতরাং এই অবস্থায় সুশাসন ছাড়া বাংলাদেশ যদি ডেভেলপ কান্ট্রিতে যায়, বাংলাদেশের সে উন্নয়নটা সাস্টেইনেবল হবে না। এখন বাংলাদেশ 3 বছর সময় চেয়েছে, 3 বছরকে 5 বছর মনে হয় কেউ করবে না। এখন 3 বছর সময় দিবে কিনা সেটা সেপ্টেম্বরে দেখা যাবে। বাংলাদেশ যদি এলডিসিতে উত্তরণ করে, বাংলাদেশের পোশাক শিল্প আগের মতো আর ট্যাক্স যে সুবিধাটা পায় সে সুবিধা পাবে না। ইউরোপের বাজারে, আমেরিকার বাজারে বাংলাদেশে যে ফার্মাসিউটিক্যাল যে সুবিধাটা পায় সেটা বাংলাদেশ পাবে না। এদিকে বাংলাদেশের ভিতরে অভ্যন্তরীণ যে সুশাসন ব্যবস্থা সেটা ঠিক নাই। সুতরাং মতিউর কাণ্ড, ছাগল কাণ্ডের মতিউর, অথবা আমরা দেখেছি বসুন্ধরাতে যেই শহীদুল লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করেছে, এরকম লুটপাটের কাণ্ড বাংলাদেশে অহরহ ঘটছে এবং ঘটতে থাকবে। সুতরাং বাংলাদেশের উন্নয়নকে সাস্টেনেবল করতে হলে, বিদেশি বিনিয়োগ বাংলাদেশে আনতে হলে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, সৎ এবং যোগ্য লোকের নেতৃত্ব নিশ্চিত করতে হবে। কিন্তু আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই যায় দিন ভালো, আসে দিন খারাপ। সংসদে 80 জন লোক স্বশিক্ষিত, তারা বাংলাদেশের জনগণকে প্রতিনিধিত্ব করছে। তার মানে তথ্য প্রযুক্তির এই যুগে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই যুগে বাংলাদেশের মন্ত্রীরা হচ্ছে স্বশিক্ষিত, অশিক্ষিত। বাংলাদেশে বিদেশি বিনিয়োগ 2024-এ অনেক কমেছে, বর্তমানে একটু বেড়েছে, কিন্তু সেই বাড়াটা উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো সেগুলা থেকেও কম। যদিও বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি ভারতের পরেই। ভারতে বিদেশি বিনিয়োগ আসছে বাংলাদেশের থেকে 40 গুণ বেশি। বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আসছে ভারত থেকে 40 গুণ কম। যদিও বাংলাদেশের ইকোনমি হচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের পরপরই বাংলাদেশের অবস্থান। সুতরাং বাংলাদেশে যদি সংস্কার না আসে, সুশাসন যদি নিশ্চিত করা না হয়, বাংলাদেশে যদি গ্যাস সাপ্লাই ঠিকমতো দেওয়া না হয়, বিদ্যুৎ কানেকশন ঠিকমতো দেওয়া না হয়, বাংলাদেশের সরকারে যদি সৎ এবং যোগ্য লোকের শাসন প্রতিষ্ঠা না হয়, মেধাবীদের যদি সেখানে জায়গা না হয়, কেউ বাংলাদেশে আসবে না। চুরি ডাকাতি বদমাশি শিখতে বাংলাদেশে আসবে না। ইউনূস যেটা বলেছিল, আমরা পৃথিবীর কাছে যাব না, পৃথিবী আমাদের কাছে আসবে। পৃথিবীর কেউ বাংলাদেশে আসেনি। বাংলাদেশে আমরা তো 54 বছর ধরে আসার কথা বলেছি, এখনও বলছি। তারেক রহমান সংস্কারের কথা বলছে, সরকারি যে ফ্যাক্টরিগুলো সেগুলো বিদেশিদের কাছে বা দেশীয় বিনিয়োগকারীদেরকে দেওয়ার কথা বলছে। দেশীয় বিনিয়োগকারীরা বলতেছে যে আমরা নিজেরাই ফান্ড বিনিয়োগ করছি না কেন, লুটপাটের জায়গা এখানে। আপনি ফান্ড বিনিয়োগ করবেন, 2 দিন পরে আপনি আটকা পড়ে যাবেন, আপনি সেই ফান্ডটা তুলতে পারবেন, আপনি লসে পড়ে যাবেন। যেমন শওকত আজিজ রাসেল, বিকেএ মিয়া সভাপতি, তিনি যেটা বলেছেন, আমরা ফ্যাক্টরি বন্ধ করে দিচ্ছি। আপনারা আমার টাকা নিয়ে কি করেন? যেখানে আপনি 10 টাকা খরচ করতে পারতেন সেখানে আপনি 1000 টাকা খরচ করেন। আপনি রাজার হালে
জীবনযাপন করছেন। সুতরাং এই অবস্থা চলতে থাকলে, লুটপাট চলতে থাকলে বাংলাদেশের অর্থনীতিতে ভালো কিছু আসবে না। সুতরাং বটম লাইন হচ্ছে, তারেক রহমান সরকার ক্ষমতায় আসছে, ফেব্রুয়ারিতে আসছে, 6 মাস হয়েছে। হাসিনা সরকার পালিয়ে গিয়েছে, 2 বছর হয়েছে। এই বছরের জুলাইতে হাসিনা সরকার পালিয়ে যাওয়া 2 বছর হলো, 5 আগস্টে 2 বছর হবে। এই 2 বছরের মধ্যে বাংলাদেশে বৈষম্য বেড়েছে, অর্থনৈতিক উন্নতি কমেছে, বিদেশি বিনিয়োগ কমেছে, জিডিপি গ্রোথ কমেছে, সংকট ঘনীভূত হয়েছে, দ্রব্যমূল্য বেড়েছে, বরং ব্যাংক, বিমা, নানা জায়গাতে নানা রকম অসন্তোষ দেখা দিচ্ছে। এখন তারেক রহমান সরকার আসাতে নতুন একটা হাইপ তৈরি হয়েছে। সেই হাইপের জন্য নানা জায়গাতে একটু একটু করে স্পাইক দেখা যাচ্ছে। কিন্তু এই জিনিসটাকে দীর্ঘমেয়াদী করতে হলে সুশাসন ছাড়া এবং বিদেশি বিনিয়োগ যাতে বাংলাদেশে আসতে পারে, তাদের যদি নিরাপত্তা দেওয়া যেতে পারে, যেমন গাজীটাহারে যেটা হয়েছে, ফ্যাক্টরি গুড়িয়ে দিয়েছে, আপনি ইনভেস্ট করেছেন, 2 দিন পরে যদি তারেক রহমান সরকারে যদি পালাবদল হয়, তাদেরও তো একই অবস্থা হবে, নিশ্চয়তা থাকবে না। সুতরাং সরকারে যাই হোক, রাজনীতিতে যাই হোক, দেশে সুশাসন প্রতিষ্ঠা হলে, প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হলে দেশ এমনি এমনি করে একটু একটু করে এগিয়ে যাবে। কিন্তু চোর, ডাকাত, বদমাশ, ক্ষমতার শুধু হাত বদল, শক্তিকার প্রতিষ্ঠানে কোনো কার্যক্রমে সংস্কার না আসে, এগুলো যদি থাকে, বাংলাদেশের অর্থনীতি ঘুরে যাওয়ার সম্ভাবনা 0%। IMF-এর সংস্কার কার্যক্রম এগিয়ে নিয়ে না যাওয়া, বাংলাদেশ যে আগাতে পারছে না তার একটা বড় এক্সাম্পল। সুতরাং বাংলাদেশকে আগাতে হলে গণভোটের গণরায় 17 বছরের যে প্রমিসগুলো করেছে জনগণের, 54 বছরের যে চাওয়া, সেগুলোকে ইনক্লুড করতে হবে। ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি, সেগুলো কমাতে হবে। সমাজের মধ্যে বৈষম্য কমাতে হবে। সৎ এবং যোগ্য লোকের শাসন নিশ্চিত করতে হবে। যদি না করা হয়, বাংলাদেশ যেমন আছে তেমনই থাকবে, যেমন আছে তেমনই থাকবে। আপনাদের মতামত জানাবেন। বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি নিয়ে কথা বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।